দেখো আজকে আমরা করব গোলক, যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই গোলক থেকে 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অঙ্ক থাকবেই। এখান থেকে একটা অঙ্ক থাকবেই, গোলক থেকে একটা 4 নম্বরের অঙ্ক থাকবেই। দেখো অঙ্কটা করি। দেখো প্রথম অঙ্ক বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তা গোলকের ব্যাসার্ধ কি বলেছে? গোলকের ব্যাসার্ধ কি বলেছে? ব্যাসার্ধ আর সমান 10.5 সেমি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4πr²। এত বর্গ একক আমরা জানি সূত্রটা। তাহলে কি হবে? 4π মানে কি 22/7 ইন্টু r² মানে কি 10, 10.5 ইন্টু 10.5, তার মানে কি 4 ইন্টু 22/7 ইন্টু দশমিক করলে 105/10 ইন্টু 105/10। এই কাটাকাটি করলে হবে তোমার হচ্ছে দেখবে 1386 এত বর্গ সেমি। এটা অ্যান্সার। এটা তোমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অ্যান্সার। দেখো 2 দাগের অঙ্ক বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তা ধরি লেখো, এখানে ধরি লেখো, ধরি বলটির ব্যাস, ধরি বলটির ব্যাস কি হবে? সমান 2r। এটা ধরো, তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ কি হবে? আর এত একক। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? গোলকে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr²। এত বর্গ একক, এত বর্গ একক। এবার দেখো বলেছে 1 বর্গ সেমি, 1 বর্গ সেমিতে চামড়া লাগাতে তোমার হচ্ছে 17.50 টাকা খরচ হয়। 1 বর্গ সেমিতে চামড়া লাগাতে টোটাল খরচ দিয়ে দিয়েছে, মানে সমগ্র যে তল, এই যে গোলকটা, এই যে বলটা, এই বলটা চারিধারে চামড়া লাগাতে তোমার হচ্ছে 431.20 টাকা খরচ হয় এই বলটা চারিদিকে চামড়া লাগাতে। তার মানে তোমাকে কি সমগ্র খরচটা দিয়ে দিয়েছে। মানে একটা বই যে বলটা যত চামড়া লাগাতে যত টাকা খরচ হবে সেটা তুমি জানো। এবার বলছে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা লাগে, আবার টোটাল লাগে কত? 431.20 টাকা, তাই তো? তা বলছে তাহলে শর্তানুসারে লিখতে পারো, শর্তানুসারে লিখবে যে 4πr² ইন্টু 17 কত বলেছে? 17.50। এইটা কি? এইটা সমান কি 431.20। এই টাকাটাই, এটাই তো তোমার বলটা চামড়া লাগাতে টোটাল খরচ তো এটা। তা বলটা সমগ্র তলের ক্ষেত্রফল তো আমরা জানি 4πr²। তা প্রতি বর্গ সেমিতে লাগছে কত? 17.50। তার জন্য সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে 17.50টা গুণ হলো, যেহেতু প্রতি বর্গ সেমিতে চামড়া লাগাতে খরচ হয়। তাহলে লেখো এখান থেকে 4πr² ইকুয়াল টু লিখতে পারো 431.20 বাই 17.50। তাহলে লিখতে পারো r² ইকুয়াল টু 431.20 17.50 ইন্টু কি 4π ইন্টু 4 ইন্টু
পাই মানে কি 22/7, এই 7টা কি তাহলে ওপরে চলে যাবে 7, তার মানে দশমিক দশমিক তুললে ওপরে 100 গুণ হবে আর নিচে 100 গুণ হবে, তার মানে 100 100 কেটে যাবে। এবার কাটাকুটি করে দেখো আসবে r² = কাটাকুটি করে আসবে তোমার হচ্ছে r² = 1.96। এবার r = কী হবে, এটা রুট 1.96 রুট করলে পাবে 1.4 এত সেমি। তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ কি পেলাম, ব্যাসার্ধ r সমান কি পেলাম, ব্যাসার্ধ r সমান কি পেলাম 1.4 এত সেমি। এবার ব্যাস কি পেলাম 2 × 1.4, তার মানে কি 2.8 এত সেমি। তাহলে আমাদের অ্যান্সার এটা 2.8 সেমি। তাহলে এটা মুছো। এবার দেখো 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্ক বলছে স্কুলে শর্টপুট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। দেখো এটা শর্টপুট বল কি, এটা একটা শর্টপুট বল গোল, তার ব্যাসের দৈর্ঘ্য এই যে ব্যাস, এটা কত 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে, বলটিতে এই যে এই শর্টপুট বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে কি, তাহলে বলটির ব্যাস তো দিয়ে দিয়েছে, বলটির ব্যাস কি 7 সেমি। তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ r = হবে হচ্ছে 7/2 মানে 3.5 এত সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে, তার মানে কি বেসিক্যালি আয়তন বার করতে হবে। তার মানে কি বলটির আয়তন হতে বলটির এতে এই যে বলটা দেখছো এতে কত ঘন সেমি লোহা আছে সেটা তোমাকে বার করতে হবে। অতএব বলটির আয়তন লিখবে, আয়তনের সূত্র আমরা কি জানি 4/3 পাই r কিউব। এত ঘন একক আমরা জানি, এটা এত ঘন একক, তার মানে কি হবে 4/3 পাই মানে কি 22/7, 4/3 ইন্টু r কিউব মানে কি 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। তা দশমিক তুললে কি নিচে, দশমিক উঠে গেলে নিচে 10, দশমিক উঠে গেলে নিচে 10, দশমিক উঠে গেলে নিচে 10। এবার 7 দিয়ে যদি কাটো 35কে কত হবে 5, এবার যদি 5 দিয়ে 10কে কাটলে 2, 5 দিয়ে কাটলে 35কে কাটলে 7, 5 দিয়ে 10কে কাটলে 2, 5 দিয়ে 35কে কাটলে 7। তাহলে এরকম আসবে, দেখবে কাটাকাটি করে তোমার হচ্ছে এটা গুণ করলে কত হবে 4 × 22 × 5 × 7 × 49 ভাগ 3 × 2 × 4, 4 × 10, এই 4 কেটে দাও, কাটলে দেখবে এই 5 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 11, তাহলে নিচে কত আছে 3, 11 × 49 মানে 490, আর অন্যদিকে 49 মানে হবে 490, 550 থেকে 549, 50 × 11 করলে হবে 9 × 9 9 9 4 মানে 9,
13 3 হাতে 1 5 539 539 ভাগ 3, তার মানে অ্যান্সার 539/3। এইটা দেখবে ভাগ করলে আসবে কে যদি 3 দিয়ে ভাগ দাও 539কে 3 দিয়ে ভাগ করলে আসবে 3 দিয়ে দিলে 1 2 3 3 7 21 21 2 9 3 নং 27, 9 দিয়ে যদি দিই তবে 27 হবে, তাহলে থাকছে 2, তার মানে 3/2। তাহলে তো 2/3, 2/3, তার মানে অ্যান্সার হবে করলে হবে 179 পূর্ণ 2/3। এত ঘন সেমি লোহা লাগবে। অতএব লিখবে, এখানে মুছে দেখো, অতএব বলটিতে কত ঘন সেমি লোহা লাগবে লিখবে, অ্যান্সার লিখবে অতএব বলটিতে 179 পূর্ণ 2/3 এত ঘন সেমি লোহা লাগবে, তো ঘন সেমি লোহা লাগবে, এটা অ্যান্সার। দেখো 4 দাগের অঙ্ক বলছে 28 সেমি দৈর্ঘ্যর ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক, একটা নিরেট গোলক বলতে মানে ফাঁপা না, গোলকটা সম্পূর্ণ নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হয় তা নির্ণয় করো। একটা নিরেট গোলক, ধরো একটা বালতি, একটা নিরেট গোলক যদি জলের মধ্যে দাও, এটা সম্পূর্ণ জল আছে, এটা একটা নিরেট গোলক দাও, তাই এই সম্পূর্ণ তো জল ভর্তি, তাই নিরেট গোলকটা যদি জলের ভিতরে দাও, তাই এই যে আয়তনটা, এই গোলকের আয়তনটা, সেই আয়তন, এর আয়তন যা গোলকের যে আয়তনটা হবে, সেই আয়তনের জল তো বাইরে বেরোবে, সেটা বলছে সেই জলটুকুর পরিমাণ বার করতে হবে তোমাকে। তাহলে দেখো এখানে দিয়ে দিচ্ছি নিরেট গোলকের, দেখো নিরেট গোলকের ব্যাস দিয়েছে, নিরেট গোলকের ব্যাস দিয়েছে, ব্যাস 2r ইকুয়াল টু দিয়েছে 28 সেমি। তাহলে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ r ইকুয়াল টু হবে 14 সেমি, 14 সেমি। তাহলে তারপর বলছে এই যে গোলকটা সম্পূর্ণভাবে নিমজ্জিত জলে, মানে সম্পূর্ণভাবে জলের ভিতরে আছে, বলে যে পরিমাণ জল অপসারিত হবে বা উপচে পড়বে, সেই পরিমাণ জলের আয়তন কত, তার মানে এই গোলকের যে আয়তনটা হবে, সেই আয়তনটা তো, সেই আয়তনের জল তো বাইরে পড়বে। তাহলে লেখো অপসারিত জলের আয়তন, আগে লেখো গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন হবে, গোলকের আয়তন আমরা সূত্র কি জানি, 4/3πr³ এত ঘন একক। তার মানে কি হচ্ছে 4/3 ইন্টু 22/7, পাই মানে পায়ের মান, ইন্টু r³ মানে কি 14, 14 ইন্টু 14 ইন্টু 14, তা 7 দিয়ে কাটলে কি হচ্ছে 2, তার মানে হবে 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 14/3, 3 দিয়ে ভাগ করলে, এটা ভাগ করলে হবে, দেখবে আসবে 11498, এত পূর্ণ 2/3, এত পূর্ণ 2/3 এত ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে লিখবে অপসারিত জলের আয়তন, অ্যান্সার হবে, অতএব অ্যান্সার হবে অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন এটা 11,498 পূর্ণ 2/3 এত ঘন সেমি, তো ঘন
সেমি, এটা অ্যান্সার, এটা 4 নম্বর অ্যান্সার। পাঁচ দাগ কি বলছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তার কোনো গ্যাস বেলুন ফোলাবার সময় যখন তুমি ফোলানোর আগে তার ব্যাস বলছে, ফোলানোর আগে লেখো, ফোলানোর আগে বা পূর্বে, যেটা লিখবে ফোলানোর আগে ব্যাসার্ধ, দিয়েছে 7 সেমি। ফোলানোর পর ব্যাসার্ধ হবে, আর ইকুয়াল টু, এটাও আর ইকুয়াল টু কত দিয়েছে, ফোলানোর পর ব্যাসার্ধ 21 সেমি। তারপর বলছে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে লেখো বেলুন আগের ক্ষেত্রফল বা পূর্বের ক্ষেত্রফল, ফোলানোর পূর্বের ক্ষেত্রফল, এখানে লিখবে ফোলানোর পূর্বের ক্ষেত্রফল, আমরা কি 4 পাই আর স্কয়ার, 4 পাই মানে কি 22/7, আর স্কয়ার মানে কি 7 × 7, তার মানে 7 কেটে কেটে থাকছে কত, 22, 4 4 4 2 8 4 2 88 × 7, তার মানে এটা হবে 27টা 56, 6 হাতে 5, 61, 616 এত বর্গ সেমি। তার এটা এই সমগ্রতলের ক্ষেত্রফলটা কি, মানে পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হবে সমগ্রতলের ক্ষেত্রফল, বেলুন ফোলাবার পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। এবার যে ফোলানোর পর লিখবে, ফোলানোর পর সমগ্রতলের ক্ষেত্রফল হবে, 4 × পাই মানে 22/7, আর স্কয়ার মানে কি 21 × 21 এত বর্গ সেমি। 7 দিয়ে কাটলে কত হবে 3, তার মানে 88 × 3, 3 3 × 6, 3 3 3 6, 88 × 63, এই গুণ করলে হবে দেখবে 544 এত বর্গ সেমি। এবার বলছে যে পূর্বের ক্ষেত্রফল, বেলুনটির ফোলানোর পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল আর পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে লিখবে, তাহলে অনুপাত কি হবে, একটা মুছে দাও, দুটো এখানে লেখো, দেখো পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল, ইস্টু পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্রতলের ক্ষেত্রফল। তা আমরা পূর্বে কি পেয়েছি, 616 ইস্টু পরে কি পেয়েছি 5544, তার মানে কি এটা কি 1:9, এটাতে 616কে ভাগ করে দেখবেন 9 হয়, তার মানে কি 1:9 অ্যান্সার। তার মানে এদের অনুপাত, অতএব অনুপাত লিখবে, এখানে লিখবে পূর্বের বেলুন ফোলানোর পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল ও পরের
সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে বলে লিখবে 1:9। এটা অ্যান্সার। 5 দাগ অব্দি গেলে এবার দেখো 6 দাগ অঙ্ক করে দেখো। বলছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো 6 থেকে অঙ্কটা দেখো। বলছে অর্ধ গোলাকৃতি। অর্ধ গোলাকৃতি কেমন হয়? নিশ্চয় এরকম হবে, এরকম বাটির মতো। বলছে অর্ধ গোলাকৃতি, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লাগে। এই বাটিটা তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মুখের ব্যাস, এই যে ব্যাসটা, এই যে ব্যাসটা, এই যে ব্যাসটা, এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে হবে। তাহলে ধরি বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, মুখের ব্যাসের দৈর্ঘ্য সমান 2r। এত একক লেখো, এত একক। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ কি? আর একক। তাহলে বাটিটি তৈরি করতে কি বলেছে? এত বর্গ সেমি পাত লাগে। তার মানে কি? বাটিটি যে বাটিটি তো কি অর্ধগোলাকৃতি, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। শর্তানুসারে লিখবে। এবার লেখো অর্ধগোলাকার বাটিটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 2πr²। 2πr² কি হবে? 2πr²। এত বর্গ একক, এত বর্গ একক। তার মানে কি? বাটিটির তৈরি করতে 127.2/7 সেমি পাত লাগে। মানে কি? সমগ্রতলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। তার মানে লেখো শর্তানুসারে 2πr² লিখবে 127.2/7। 127.2/7। দেখো এটা করলে হবে 891/7। এর সাথে গুণ করবে, যোগ করবে। 891/7। তার মানে লেখো 2π মানে কি? 22/7। r² আমরা জানি না, বার করতে হবে। তাহলে লেখো 44/7। r² লিখবে 891/7। তার মানে এখানে দেখো, এখানে হয়ে যাবে একটু। r² লিখবে 89 into 7/7 into 44। তার মানে 7 কেটে যাবে। কাটলে হবে দেখবে এখানে দেখো, অতএব r² দেখবে আসবে, এই গুণটা করলে 89/44, এটা করলে আসবে দেখবে তোমার 20.25। r² আর ইকুয়াল টু কি হবে? মানে কি? r ইকুয়াল টু
4.5 হবে। আর স্কোয়ার ইকুয়াল টু লিখবে আর স্কোয়ার ইকুয়াল টু 4.5 তার হোল স্কোয়ার, মানে কি স্কোয়ার স্কোয়ার কেটে আমার আর ইকুয়াল টু লিখবে 4.5 এত সেমি, এত সেমি। এটা কি ব্যাসার্ধ পেলাম। এবার লিখবে অতএব আমাদের যে অ্যান্সারটা বলেছে, অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ কি পেলাম আমরা, ব্যাসার্ধ কি 4.5 এত সেমি। তাহলে ব্যাস কি হবে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কি হবে, এই যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি হবে, 2 ইন্টু ব্যাসার্ধ 2 ইন্টু 4.5 মানে কি, মানে 9 সেমি। অ্যান্সার কি হবে 9 সেমি। এটা অ্যান্সার, এটা অ্যান্সার 9 সেমি। অতএব লিখবে মুখের ব্যাসের দৈর্ঘ্য, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, মুখের ব্যাসের দৈর্ঘ্য হবে 9 সেমি, 9 সেমি। এটা অ্যান্সার। দেখো এবার দেখো 7 দাগ বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। একটা নিরেট লোহার গোলার ব্যাসার্ধ দিয়েছে, নিরেট লোহার গোলার ব্যাসার্ধ আর ইকুয়াল টু দিয়েছে 2.1 সেমি, 2.1 সেমি, 1 সেমি। তারপর বলছে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা লাগবে। তার মানে কি, এই যে লোহার গোলার আয়তন বার করতে হবে বা ঘনফল আমাকে বার করতে হবে। তাহলে লেখো নিরেট লোহার গোলার আয়তন, আয়তন তার মানে আয়তন আমরা কি জানি 4/3 পাই, পাই মানে কি 22/7, আর কিউব, আর কিউব মানে কি 2.1 তার কিউব, এত ঘন সেমি, এত ঘন সেমি আয়তন। তার মানে দেখবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1, 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, এই কাটাকুটি করলে আসবে দেখবে যে আয়তন হচ্ছে বা ঘনফল, গোলাটির ঘনফল দেখবে আসবে 38.808 এত ঘন সেমি, এত ঘন সেমি। এই কাটাকুটিটা তোমরা করে নেবে, ঠিক আছে। এটা একটা অ্যান্সার গেল, একটা পার্ট। তারপর বলছে দেখো ওই লোহার গলার বক্রতলের ক্ষেত্রফল। দেখো কোশ্চেনে থাকবে বক্রতল বা সমগ্রতল, সূত্র কিন্তু একটাই, আমরা কি জানি 4πr²। বর্গ মানে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রে একটাই সূত্র বা পার্শ্বতল, একটাই সূত্র 4πr²। যা বক্রতল তাই কিন্তু সমগ্রতল। তাহলে লেখো গোলাটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হবে, আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল কি 4πr²। তার মানে কি 4 ইন্টু পাই মানে কি 22/7, r² মানে কি 2.1 ইন্টু 2.1। দেখো এই কাটাকাটি করে আসবে দেখবে, কাটাকাটি করে আসবে দেখবে তোমার 55.44 এত বর্গ সেমি। তুমি এখান থেকে দশমিক তুলে কেটে দেবে, না হলে এখানে দশমিক তুলে 10 10 দেবে, 7 দিয়ে কাটলে 3 হবে, তারপর কাটবে, কেটে কেটে দেখবে এটা আসবে, এটা অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার, ঠিক আছে।
8 দাগের অঙ্ক বলছে, 8 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, নিরেট সীসার গোলকের ব্যাস 2r বলছে 14 সেমি, এত সেমি। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তার মানে কি, এটা কি বড় গোলক? ধরো এখানে লেখো বড় গোলকের ব্যাস, নিরেট সীসার, এটা বড় গোলক, এটা লেখো বড় গোলকের ব্যাস, তার মানে কি ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ r হবে 7 সেমি। তারপর বলছে এই গোলকটিকে, এই যে বড় গোলকটাকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে বড় গোলকের ব্যাসার্ধ, ওই আয়তন বার করে নাও। বড় গোলকের আয়তন হবে, আমরা সূত্র কি জানি, বড় গোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব, মানে কি 7 কিউব, মানে কি 7 × 7 × 7 এত ঘন সেমি। পাইটাকে রেখে দাও, পাই দেখো কেটে যাবে। এবার বলছে ছোট গোলকের ব্যাসার্ধ, তারপরে দিয়েছে দেখো ছোট গোলকের ব্যাসার্ধ দিয়েছে। এবার লেখো ছোট গোলকের ব্যাসার্ধ r দিয়েছে 3.5 মনে হয়, হ্যাঁ 3.5 সেমি, 3.5 সেমি। তাহলে অতএব আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব, মানে কি 3.5 × 3.5 × 3.5 এত ঘন সেমি। এবার বলছে বড় গোলকটিকে গলিয়ে, এর আয়তনটাকে গলিয়ে কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে, ছোট নিরেট গোলক তৈরি করা যাবে। তার মানে কি বড় গোলকের আয়তন ভাগ ছোট গোলকের আয়তন করলেই তোমরা পেয়ে যাবো কতগুলি। তাহলে লেখো যে কোশ্চেনে বলছে, লেখো নিরেট গোলক, ছোট নিরেট গোলক, অর্থাৎ নিরেট গোলক তৈরি করা যাবে, ছোট নিরেট গোলক লিখবে, নিরেট গোলক তৈরি করা যাবে বলে লিখবে। বড় গোলকের আয়তন মানে কি 4/3 পাই আর কিউব, মানে কি 7 × 7 × 7 ভাগ 4/3 পাই আর কিউব, মানে কি 3.5 × 3.5 × 3.5। তার মানে এই 4/3 পাই কেটে যাবে, কেটে গেলে থাকছে দেখো 7 × 7 × 7 বাই 3.5, মানে 10 উঠলে উপরে 10, 3.5 × 3.5 × 3.5। দেখো এই কাটাকাটি করলে হবে, দেখবে কাটাকাটি করে অ্যান্সার আসবে, দেখবে তোমাদের 8টি, 8 আসবে, 8টি, এটা অ্যান্সার। 10 তুললে উপরে 10 চলে যাবে, দেখবে গুণ করবে, কাটাকাটি করবে, দেখবি ওটা অ্যান্সার 8 আসবে, 8টি। অতএব 8খানা ছোট নিরেট গোলক তৈরি করতে পারবো বড় গোলকের, এই যে বড় গোলকটাকে গলিয়ে, ঠিক আছে।